10:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। নাইজেরিয়ায় পুলিশের সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীদের শান্ত হতে বলেছেন প্রেসিডেন্ট বুহারি। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল। শিক্ষামন্ত্রী বলেছেন মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অনলাইনের সাহায্যে করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবক নিজস্ব ব্যবস্থাপনায়ও অ্যাসাইনমেন্ট প্রেরণ বা গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। শুনব অভিভাবক, শিক্ষক ও বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন। ফোন ইনে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন মনোবিজ্ঞানী। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। নাইজেরিয়ার বৃহত্তম শহর লেগোসে গুলিতে বেশ কজন বিক্ষোভকারীর মৃত্যুর এক ঘটনার পরদিন দেশের প্রেসিডেন্ট মাহমুদু বুহারি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত জাতিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে 24 ঘন্টার জন্য যে কারফিউ জারি করা হয়েছে সেটাও বারবার ভঙ্গ করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট বুহারি মঙ্গলবার লেগোসে ওই সহিংসতার কোনো উল্লেখ করেননি। জাপান সরকার বলছে 2050 সালের মধ্যে তারা দেশটির কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার আগামী সপ্তাহে এই পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়ে প্রতিশ্রুতি দেবেন। এর আগেও টোকিওর পক্ষ থেকে এই শতাব্দীর দ্বিতীয় ভাগের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার কথা ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী সরকারি কৌঁসুলি বলছেন গত সপ্তাহে যে হত্যাকারী একজন শিক্ষকের গলা কেটে হত্যা করেছে, শিক্ষার্থীদের সাহায্য ছাড়া সে ওই শিক্ষককে চিহ্নিত করতে পারত না। জঁ ফ্রান্সোয়া রিশার্ড নিশ্চিত করেছেন এই হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে তাদের মধ্যে 2 জন শিক্ষার্থীও রয়েছে। অভিযোগ উঠেছে যে শিক্ষককে চিনিয়ে দেওয়ার জন্য হত্যাকারী তাদেরকে $300-এরও বেশি অর্থ দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে বলে নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্ট প্রকাশ করার পর তাকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে মিস্টার ট্রাম্পের প্রতিষ্ঠান। দ্য ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী অ্যালান গার্টেন স্বীকার করেছেন যে চীনের একটি ব্যাংকে এই কোম্পানিটি একটি অ্যাকাউন্ট খুলেছে যার লক্ষ্য ছিল স্থানীয় কর পরিশোধ করা। নিউ ইয়র্ক টাইমস বলছে মিস্টার ট্রাম্পের করের রেকর্ডপত্রে দেখা যায় চীনের একটি হোটেল ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে তিনি চীনা সরকারকে প্রায় $2 লক্ষ কর দিয়েছেন। লিবিয়ার লড়াইয়ে প্রতিপক্ষ 2 দল দেশের 2 অংশের মধ্যে বিমান এবং সড়ক যোগাযোগ চালু করতে সম্মত হয়েছে। জেনিভায় এক বৈঠকে ত্রিপোলি সরকারের প্রতিনিধি এবং প্রতিপক্ষ জেনারেল খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে এ ব্যাপারে সমঝোতা হয়। জাতিসংঘের যে দূত মধ্যস্থতা করছেন তিনি বলেন এই মীমাংসার ফলে স্থায়ী একটি যুদ্ধবিরতির সূচনা হতে পারে। আফগানিস্তানের উত্তরে জালালাবাদে পদপিষ্ট হয়ে কমপক্ষে 15 জন মারা গেছে, যাদের অধিকাংশই নারী। শহরের ফুটবল স্টেডিয়ামে পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতে হাজার হাজার মানুষ উপস্থিত হলে এই দুর্ঘটনা ঘটে। ওদিকে উত্তরের তাখার প্রদেশে তালেবানের এক হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 30 জন সদস্য নিহত হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে প্রদেশের নিরাপত্তা প্রধানও হামলায় মারা গেছেন। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে এবছর মাধ্যমিক পর্যায়ের কোনো ক্লাসে পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে শিক্ষার্থীরা। সে সঙ্গে এবছর স্কুলও আর খুলছে না। শিক্ষামন্ত্রী দীপুমণি আজ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বার্ষিক মূল্যায়ন করা হবে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চ মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মহামারীর কারণে এর আগে আরও কিছু পাবলিক পরীক্ষা বাতিল করা হয়। এখন মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের এই সিদ্ধান্ত অভিভাবক আর শিক্ষকেরা কিভাবে দেখছেন, ঢাকা থেকে জানাচ্ছেন সাইয়েদা আক্তার। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে।
এজন্য ৩০ কর্মদিবসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যার উপরে করা হবে এই মূল্যায়ন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সিলেবাস দেয়া হবে। একই সঙ্গে সব স্কুলের প্রধান শিক্ষকদের কাছেও তা পৌঁছে দেয়া হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে 4 সপ্তাহে 4টি অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। এক্ষেত্রে অনলাইনের সাহায্যে করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবক নিজস্ব ব্যবস্থাপনায়ও অ্যাসাইনমেন্ট প্রেরণ বা গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে সেগুলো দূর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। এরপর 4টি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর একটি মূল্যায়ন করবে কর্তৃপক্ষ। যদিও সে মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে কোভিডের কারণে অনেক পরিবার হয়তো এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। সেই সব পরিবারের শিক্ষার্থীদের এই মূল্যায়নে যুক্ত হবার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যেখানে এরকম স্থানান্তরের ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থীরা তাদের এবং অভিভাবকদেরকে অনুরোধ করব তারা তাদের নিকটবর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এক তো ওয়েবসাইটে পাবেন, টেলিভিশনের মাধ্যমে পাবেন, যদি সেগুলোতে তাদের অ্যাক্সেস না থাকে তাহলেও তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন। বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সবার আগে যে পদক্ষেপ নিয়েছিল সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। যে কারণে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং অক্টোবরের 31 তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। ফলে অভিভাবকদের একটি বড় অংশের অভিযোগ, শিক্ষার্থীরা এ সময় পড়াশোনা তেমন করেনি এবং পরীক্ষা হবে কিনা সে নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকে শেষ সময়ের প্রস্তুতিও নেয়নি। যেমনটি বলছেন ফেনী সোনাগাজীর একজন অভিভাবক জার আফসান খানম। এখন যতই অনলাইন ক্লাস হোক বা আমি যতই বসাতে চাই, সে বলতেছে আমু পরীক্ষা তো হবে না, আমি এখন আর পড়ে কি হবে আমার। এই যে মানসিকতাটা একটা সৃষ্টি হয়েছে, এই মানসিকতাটার কারণে কিন্তু তার পরীক্ষার যে আগ্রহটা ছিল সেটা হারাইছে। এখন তো পরীক্ষার আগ্রহটা যেহেতু সে হারিয়ে ফেলছে, এখন সে পরীক্ষায় অন্যান্য সিলেবাস থেকে যদিও দেওয়া শর্ট সিলেবাস থেকে দিলেও সে ভালো করবে না। এটা আমি এটা বুঝতে পারি আর কি, যে সে এখন আর ভালো করবে না। এটুকু তার জন্য যদি পরীক্ষা হতো তাহলে সে পরীক্ষার জন্য মনোনিবেশ যতটুকু করতো, এখন সে ততটুকু মনোনিবেশ করবে না। মহামারীর কারণে এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষামন্ত্রী আজ যে সংক্ষিপ্ত সিলেবাসের কথা জানিয়েছেন সে বিষয়ে বেশিরভাগ স্কুলই এখনো জানে না এবং একটি পুরো বছরের সিলেবাস সংক্ষেপ করে 1 মাসের সিলেবাসে নিয়ে আসার ফলে শিক্ষার্থীদের শেখায় ঘাটতি থেকে যাবে বলে মনে করেন শিক্ষকেরা। বলছিলেন রাজশাহীর একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক বেগম ইসাবেলা সাত্তার। যতটুকু বাসায় শিখবে ততটুকু তো স্কুলে যাবে শিখতো, এটা তো সম্ভব নয়। এটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে, এটা তো সম্ভব নয়। পরবর্তী জীবনে সবাই তো একই রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো সবার জন্য একটা কোনো না কোনো সময় এই ঘাটতিটা থেকে যাচ্ছে। এই জিনিসটা অবশ্যই অন্যভাবে করতে হবে। এদিকে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে স্কুল কবে খুলবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ঘোষণা আসায় ধারণা করা হচ্ছে এবছর স্কুল খুলছে না। এর মানে হচ্ছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান এবং সংগ্রহ প্রক্রিয়ার জন্য স্কুল খোলা থাকলেও পাঠদান কার্যক্রমের জন্য আপাতত স্কুল খুলছে না। সায়েদ আক্তার, তো মাধ্যমিক পর্যায়ে এবার বার্ষিক পরীক্ষা না হওয়ার সরকারি এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? কথা বলছিলাম রাশেদা কে চৌধুরীর সঙ্গে, যিনি স্কুলে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করেন। সরকার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ধারণা করছি। দ্বিতীয় যেটা হলো যে আমাদের দেশে মানুষের মধ্যে একটা নিয়ম কানুন না মানার সংস্কৃতি চলে এসেছে। এই করোনার ব্যাপারে মনে হচ্ছে কেউই পাত্তা দিচ্ছেন না। সেই পরিবেশ পরিস্থিতির মধ্যেই বোধহয় বার্ষিক পরীক্ষা নিতে গেলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের একটা মোটামুটি সমাবেশ হয়ে যায়। কিন্তু এমনিতেই তো আপনার মানুষ সমাবেশ করছেন রাস্তাঘাটে, বাজারে, সিনেমা হল, সবকিছুই তো খুলে দেওয়া হয়েছে। তো স্কুলের ক্ষেত্রে সমস্যা কি? সমস্যা দুটো। একটা হলো যে
আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন একটা কথা বলছে যে প্রাথমিক পর্যায়ের বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ওই রকম সংক্রমণের ঝুঁকি নেই, কিন্তু আমাদের দেশে তো বাড়ি ঘরে যে বয়স্করা আছেন, শিক্ষকরা আছেন, সেখানে কিভাবে তারা সংক্রমিত করবে না শিক্ষার্থীরা, সেটার তো নিশ্চয়তা নেই। এখন যেটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, সবকিছু খুলে দেওয়া হয়েছে, ওটি হলো ব্যক্তিগত চয়েস, কিন্তু এখানে অন্য যারা জড়িত, এখানে পুরোটাই কিন্তু সরকারের দায়। এখন যেভাবে সরকার বলছে যে শিক্ষার্থীকে যেভাবে মূল্যায়ন করা হবে এভাবে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শিক্ষার্থীকে, এবং সেটার ভিত্তিতে সেই শিক্ষার্থী কোন জায়গায় আছে সেটা নির্ধারণ করা হবে। অনেক অভিভাবক বলছেন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, যে ওই শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন, কারণ সেই শিক্ষাটা তো সে পায়নি। এখন এখানেই বড় দুটো চ্যালেঞ্জ। আপনি যেটা বললেন যে সে তো ঠিক করেইনি, কিন্তু এতদিন বসে থেকে প্রতিটি শিক্ষার্থীর কাছে কিন্তু পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকে অনুশীলনী দেয়া থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই শিক্ষার্থীকে যখন বাবা মা পড়তে বসতে বলেছে, তখন সেই শিক্ষার্থীর জবাব ছিল যে মা পড়ে কি লাভ হবে, পরীক্ষা তো হবে না। এই প্রশ্নটা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে। আপনি যেটা বললেন, দুটো চ্যালেঞ্জ, চারটি মাধ্যমে সরকার পৌঁছাতে চেষ্টা করছে শিক্ষার্থীদের কাছে। এই যে টেলিভিশন, অনলাইন, রেডিও, মোবাইল নেটওয়ার্ক, আমরা জানি অনেক শিক্ষার্থীর কাছে তারা পৌঁছাতে পারেননি। তাহলে যাদের কাছে পারেননি তাদেরকে কিভাবে এই অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হবে, যাদের কাছে পেরেছেন তারাও এটা কিভাবে নেবে, এটা এখন দেখার বিষয়। আমরা যদি দেখি এবছর আসলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পেরেছে শুরুর দিকে 2 থেকে 2.5 মাসের মতো, বাকি এই 10 মাস তারা স্কুলেই যাবে না, পড়াশোনা তারা করবেই না। তো এই শিক্ষায় এই যে একটা ফাঁক বা ঘাটতি, সেটা কিভাবে পূরণ করা সম্ভব? আমাদের ভৌত অবকাঠামোর দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা আছে, শিক্ষকরা দক্ষ না, সবকিছুর জন্য তো একটা প্রস্তুতি এবং একটা বিনিয়োগ দরকার। আমাদের কিন্তু একটা বিশাল বিনিয়োগ লাগবে যদি আমরা শিক্ষার্থীদেরকে নিরাপদে ঝুঁকিহীন ভাবে কোনো কিছুতে রাখতে চাই। আপনি যেটা বললেন যে পঠন পাঠনে ছিল না, সেটা কিন্তু বারবারই বার্তাগুলো গেছে যে পড়ালেখা যেন করে, কিন্তু আমার যেটা মনে হয় সঠিক বার্তা সঠিক সময় আমরা দিতে পারিনি। এখনো আমার একটা আশঙ্কা আছে, যেটা আমরা প্রথম দিকে দেখেছি, যে বার্তাটা বলা হয়েছে যে ঠিক আছে প্রস্তুতি নাও, পরীক্ষা হবে না ইত্যাদি, কিন্তু আমি অবাক হব না যদি দেখি আগামী সপ্তাহ থেকেই পূজার ছুটিও শুরু হচ্ছে, অভিভাবকরা সব শিক্ষার্থীদের নিয়ে বেড়াতে এদিক ওদিক চলে গেলেন। আমি কথা বলছিলাম শিক্ষা বিশেষজ্ঞ রাশেদা চৌধুরীর সঙ্গে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে মানসিক স্বাস্থ্যের উপর আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে ফোন ইন। সেই ফোন ইনের জন্য আপনাদেরকে ঢাকায় নিয়ে যাচ্ছি। সেখানে আছেন সহকর্মী মুন্নি আক্তার। মুন্নি। শ্রোতাদের বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিষয়। করোনা ভাইরাস নিয়ে দুশ্চিন্তা বা জীবনযাপনে নানা পরিবর্তনের কারণে আপনি বা আপনার কাছের অনেকেই হয়তো মানসিক চাপে ভুগছেন। পরিস্থিতির কারণে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হতে পারছেন না। এই সময় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার বিষয়ে বিবিসি বাংলার আজকের ফোন ইনে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকার। এতে যোগ দিতে চাইলে আপনারা যে ফোন নম্বরটিতে SMS পাঠাতে পারেন সেটি হচ্ছেন 0171115578 এই নম্বরে। আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আমাদের সাথে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকার। আমরা শুরুতেই চলে যাচ্ছি প্রথম ফোন ইনে। আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে উম্মে সাফা। হ্যালো 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 জি জি উম্মে সাফা, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে করোনার সময় অনেক দিন ধরে বাইরে বের হতে পারছি না, অনেক ডিপ্রেশনে আছি।
তারপরে মানে অনেক সময় বেশিরভাগ সময় ভয় হয়, ঘুমাতে পারি না, যে কিছু হয় নাকি, হার্টের সমস্যা হয়ে যায়, বুকে ব্যথা হয়। তো এগুলো থেকে কিভাবে আর কি মানে মুক্তি পাবো আর কি, এর জন্য একটা মানে সলিউশন বলেন আমাকে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আপনার করোনা নিয়ে যে এক ধরনের ভীতি হচ্ছে, সেটা একটা কিন্তু এই ভীতিটা কিন্তু একটু স্বাভাবিকই, হ্যাঁ। কারণ করোনা নিয়ে আমাদের যে এক ধরনের রোগের আশঙ্কা, রোগ থেকে আমাদের অনেক কিছু হতে পারে, সেটা যে একটা আশঙ্কা, সেটা থেকে আপনি একটু ভয় পাচ্ছেন। কিন্তু প্রবলেমটা হলো যে আপনি যেহেতু জীবন যাপনটা আপনার নানাভাবে বিঘ্নিত হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই হলো করোনার বিষয়টাকে আপনারা গুরুত্ব দিবেন, কিন্তু আমি বলবো অতিরিক্ত গুরুত্বটা না দেওয়া ভালো। মানে সারাক্ষণ করোনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা, সারাক্ষণ এই সম্পর্কে নিউজ নেওয়া, বা কে কে আক্রান্ত হলো সেই বিষয়গুলো সারাক্ষণ খবরগুলো আরোহণ করা, সেটা আমি বলবো না করা ভালো। বরং হলো যতটুকুন ঘরের মধ্যে আপনি স্বাভাবিক জীবন প্রক্রিয়াটা চালানো যায়, অর্থাৎ হলো যে আপনি মানে ঘরের মধ্যে যে এখন যে নতুন রুটিন, সে একটা নতুন রুটিন অ্যাডপ্ট করা ভালো। এবং সাথে যদি আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ এবং যদি কিছু ব্রিদিং এক্সারসাইজ করেন, বিশেষ করে যখন আপনার মানে উদ্বিগ্নতা হবে, সেই উদ্বিগ্নতাটাকে আপনি অতটা প্রশ্রয় না দিয়ে, অর্থাৎ হলো তখন আপনার চিন্তাগুলো আসবে করোনা সংক্রান্ত, সেই চিন্তাটাকে আপনি অতটা প্রশ্রয় দিবেন না। মানে একটার পর একটা চিন্তাগুলো আসে, তো আপনি চিন্তা আসার সাথে সাথে আপনি তখন যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করেন, তাহলে দেখবেন আপনার উদ্বিগ্নতাটা কমে যাবে। আর এই যেহেতু আপনি একটু মনে হচ্ছে উদ্বেগ প্রবণ, তো উদ্বেগ প্রবণ হওয়ার কারণে কিন্তু আপনার নানা রকমের শারীরিক উপসর্গ হতে পারে, যেটা উদ্বিগ্নতার কারণে। যেমন আপনার ঘাড় ব্যথা হতে পারে, মাঝে মাঝে শ্বাসের সমস্যা হতে পারে, বুকে চাপ চাপ লাগতে পারে। তো সেই জায়গাগুলো হলে বলবেন এগুলোতে অত বেশি গুরুত্ব না দেওয়া। মানে এটা কেন হলো, কি হলো, সেটাকে আপনি যদি বেশি ফোকাস করেন, তাহলে কিন্তু আপনার উদ্বিগ্নতাটা বেড়ে যাবে, আপনার সিমটমটা বেড়ে যাবে। তো সেটাও যখন হবে, আপনার যখন এই শারীরিক উপসর্গ হবে, তখনও যদি আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনি রিল্যাক্সড হবেন এবং আপনার ভালো লাগবে। আর এরপরও যদি দেখেন যে না, এটা আপনার স্বাভাবিক জীবনযাপন আপনি আগের মতন করতে পারছেন না, তাহলে আপনি সিলেটের আপনি যেটা মানে সিলেট মেডিকেল কলেজ যেটা রয়েছে, তার বহির্বিভাগ রয়েছে, মানসিক রোগ বহির্বিভাগ, সেখানে কিন্তু আপনি উদ্বিগ্নতা ট্রিটমেন্ট নিলে বর্তমান সময় মানে অবস্থা থেকে আপনি সম্পূর্ণই কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। করোনা ভাইরাসের কারণে ভয়ে থাকার কথা নিয়ে প্রশ্ন করেছিলেন সিলেটের শ্রোতা উম্মে সাফা। আমরা এখন চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে আমাদেরকে পরবর্তী প্রশ্নটি করবেন তৃষা মণ্ডল। হ্যালো। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি হচ্ছে একটা গার্মেন্টসে জব করি, যেখানে হচ্ছে গার্মেন্টস ওয়ার্কারদের যে রাইটস গুলো, সেই রাইটস গুলো নিয়ে কাজ করি, যেন ওরা সহজে ইজিলি তাদের রাইটস গুলো পায়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তাদের রাইটস গুলো মানে তাদের পাইয়ে দিতে ভীষণ মানে হচ্ছে যুদ্ধ করতে হয়। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়, মাঝে মাঝে আমার এরকম হয় যে তাদের যে রাইটস গুলো আমি যখন তাদের দিতে পারি না, যখন আমি অফিস আওয়ারের পরে বাসায় আসি, মানে আমি ওই চিন্তাটা থেকে কোনোভাবেই বের হতে পারি না যে তাকে তার রাইটসটা পাইয়ে দিতে পারলাম না। মানে ওই ঘটনাটা যেন মনে হয় কি আমারই, ওদের সেই কষ্টটা মনে হয় কি আমারই। মানে এই অবস্থা মানে কোনোভাবে মাথা থেকে মানে বের করতেই পারি না। সারাদিনই হচ্ছে ওদের কষ্টটা মানে আমাকে চেপে ধরে, মানসিকভাবে খুব টেন্স থাকি আর কি। তৃষা মণ্ডল, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমরা চলে যাচ্ছি ডক্টর মেখলা সরকারের কাছে। আচ্ছা, এখানে কি তৃষাকে কোনো প্রশ্ন করার স্কোপ আছে আমার? আমি কি কোনো প্রশ্ন করতে পারি তাকে? জি জি, আপনি করতে পারবেন। আচ্ছা, তো তৃষা, আপনার যে এই চিন্তাগুলো আসে, চিন্তাগুলো কি আপনি সরানোর চেষ্টা করেন, বা চিন্তাগুলো কি আপনাকে মনে করেন যে চিন্তাগুলো একটু অতিরিক্ত বেশি বেশি হচ্ছে, আপনার এটা নিজের কি মনে হয়? হ্যাঁ, আমি মানে চেষ্টা করি অন্য কোনো কাজ দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই যতক্ষণ পর্যন্ত তাদের রাইটসটা দিতে পারছি না, ততক্ষণ পর্যন্ত কোনোভাবে পারি না। আচ্ছা, এই ধরনের কি আরো অন্যান্য রকমের চিন্তা আসে, যেমন আপনি একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো কিছু বারবার করে চেক করা, এই ধরনের কোনো সমস্যা আপনার আছে কিনা? না, ওই ধরনের কোনো সমস্যা নেই। ওই ধরনের সমস্যা নাই। আচ্ছা, ওকে, আপনার হয়তো কাজের প্রতি আপনি অনেক বেশি পরিমাণে ইনভলভ, যার কারণে আপনি হয়তো বা তার মানে ক্লায়েন্টের এই বিষয়গুলো নিয়ে আপনি একদম নিজের করে ব্যাপারটা দেখেন। তবে এই জিনিসটা কিন্তু আসলে যদি অতিরিক্ত হয়, তাহলে আপনি কষ্ট পাবেন আর কি। তো আমরা এমন কোনো কিছু যদি আমাদের আচরণগুলো থাকে যেটা আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি,
সেটা আমি বলবো একটু হলো আপনার কষাস হওয়া উচিত। সেক্ষেত্রে আপনার মানে ওয়ার্ক এবং হলো আপনার নিজের যে পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, এটার একটা ব্যালেন্স থাকা উচিত। আপনার মানে প্রফেশনাল লাইফ বা আপনার যে কাজের ক্ষেত্র সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং আপনার যে সিনসিয়ারিটি আছে সেটা খুবই প্রশংসনীয়। কিন্তু তার সাথে হলো সেটাকে সব রেসপন্সিবিলিটি কিন্তু আপনার নিজের ঘাড়ে আপনার না নেওয়া হলে সেটাতে আপনি কিন্তু ওভার বার্ডেন ফিল করবেন, আপনি কিন্তু কষ্ট পাবেন এবং এটা দেখবেন একটা টাইমে আপনি মানে কাজের কোয়ালিটি আপনি রাখতে পারবেন না। কারণ হলো কোনো বিষয় নিয়ে যদি আমরা মানসিকভাবে খুব আসলে এটা নিয়ে বিপর্যস্ত থাকি, এটা নিয়ে যদি আমরা সবসময় হলো একটা দুশ্চিন্তা থাকি, আমাদের মনের মধ্যে সারাক্ষণ কষ্ট থাকে, সেটা কিন্তু সরাসরি আমাদের পারফরমেন্সকে খারাপ করে ফেলে। তো আমি আপনাকে বলবো হলো যে আপনি যখন হলো অফিস থেকে বের হবেন তাহলে অফিসের জায়গাটা অফিসে রেখে আসবেন, সেটা কিন্তু আর আপনার বাসা পর্যন্ত আপনি টেনে আনবেন না। ধন্যবাদ। খাগড়াছড়ি থেকে আমাদের সাথে ছিলেন তৃষা মণ্ডল। আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছেন রংপুর থেকে শ্রোতা রহিদুল ইসলাম। জি, আমি রংপুর থেকে কথা বলছিলাম, মোহাম্মদ রহিদুল ইসলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার নানার হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে? তো ডায়াবেটিস সে আগের মতো তো ব্যায়াম করতে পারতেছে না, আগের মতো তো মানে বাইরে বের হইতে পারতেছে না। এখন তো সে তো মানে একটা দুশ্চিন্তায় ভুগতেছে আর কি, মানসিক স্বাস্থ্য বিষয়ে সে ভুগতেছে। এর জন্য আমরা এখন কি করতে পারি? আচ্ছা, প্রথমত হলো যে সেটা হ্যাঁ এটা একটা সমস্যা যে ডায়াবেটিক রোগীদের তো রেগুলার হাঁটাটা একটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মেইনলি বলা হয় কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করবে। হ্যাঁ, তো ঘরের আমি বলবো একদম হলো শুয়ে বসে না থেকে ঘরের ছোটখাটো যতটুকু কাজের মধ্যে সে ইনভলভ থাকতে পারে সেটা ভালো। আর নিয়মিত হাঁটাটার যেহেতু একটা গুরুত্ব আছে, তো এটা যদি সম্ভব হয় যদি ঘরের মধ্যে সে হাঁটতে পারে সেটাও কিন্তু হবে। হ্যাঁ, ঘরের বাইরে যদি নাও হাঁটতে পারে ঘরের মধ্যে হাঁটতে পারে, অথবা হলো জাস্ট বাড়ির নিচে একটা হাঁটতে পারে, ছাদে যখন কেউ না থাকে সেখানে হাঁটতে পারে, অথবা ঘরের মধ্যে কোনো একটা জায়গায় সে যদি একই জায়গায় দাঁড়িয়ে একটু দৌড়ানোর মতন হয় সেটাও কিন্তু সে করতে পারে। অর্থাৎ হলো যে আমাদের মেইন যেটা অবজেক্টিভ থাকে যে একটা নির্দিষ্ট সময়, সেটা 8 ঘন্টা বা 40 মিনিট 40 মিনিট হতে পারে, এই সময়টা তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ এটা হাঁটবে বা জগিং এর মতন করবে, সেটাতে যাতে ঘাম ঝরে যায় আর কি। তো সেটা করলে কিন্তু তার এই মানে বাইরে হাঁটার যে তার শরীর চর্চা সেটা কিন্তু মানে সেটা সে কম্পেনসেট করতে পারবে। আর যেহেতু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ঘরের মধ্যে থাকার কারণে একটু কম হচ্ছে, বাড়তি যে খাবার মানে যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এই খাবারগুলো একটু হলো মানে সেই হিসেবে একটু নিয়ন্ত্রণ রাখাটা ভালো আর কি। এবং এটা নিয়ে আমি বলবো যে অযথা দুশ্চিন্তা না করে এই অ্যাক্টিভিটি যতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যতটা ঘরের কাজগুলো সে করতে পারে সেটাতে মনোযোগী হওয়া উচিত। ধন্যবাদ। জি ধন্যবাদ। ডায়াবেটিস নিয়ে আমাদের সাথে প্রশ্ন করেছিলেন রহিদুল ইসলাম, তিনি রংপুর থেকে ছিলেন। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন শ্রোতা নওশিন নাহার নির্জনা। জি, আমি নওশিন নাহার নির্জনা। আমার প্রশ্নটি হচ্ছে এইচএসসি অটোপাস দেওয়ার পর থেকে আমরা নরমালি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। তো মাঝখানে কিছু গণমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে যে পরীক্ষা অনলাইনে হবে বা পরীক্ষা লিখিত আকারে হবে না। সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা অনেকটাই নষ্ট করে দিয়েছে গুজবগুলোর জন্য। তো এখন যেহেতু আবার লিখিত পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশনটাকে আবার কিভাবে নিব? মানে মন মানসিকতা ভেঙে গিয়েছে এক ধরনের। কি করতে পারি যার কারণে আবার পুনরায় ভালো মতো প্রিপারেশন নিতে পারবো পরীক্ষার জন্য? আচ্ছা, ঠিক আছে। আপনার এটা মানে একটা এইচএসসি শিক্ষার্থী হিসেবে আপনি যে প্রশ্ন করেছেন এটা অনেকেরই হয়তো বা প্রশ্ন। প্রথমত হলো যে একটা জিনিস মাথায় রাখবেন কি, আমাদের কোনো যখন সেটা আপনি সিনসিয়ারলি কোনো চেষ্টা করবেন সেটা কখনোই বৃথা যাবে না। আপনি যেটা ইন্টারমিডিয়েটে যে পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিয়েছেন, আপনি হয়তো অ্যাডমিশন টেস্টের ওই সময়টা বাদ দিয়ে আপনি যে এইচএসসি যে প্রিপারেশনটা নিয়েছেন সেটা কিন্তু আপনার একদম সেটা যে নষ্ট হয়ে গেছে ব্যাপারটা তা না। কারণ আপনার অ্যাডমিশন টেস্টে কিন্তু এইচএসসির যে পরীক্ষায় যে টপিকটা আপনার যে সিলেবাস সেটাই কিন্তু আপনার আসে। কাজে ওটা যে আপনি আরো ভালোভাবে একটু পড়েছেন সেটা কিন্তু কোনো না কোনো ভাবে আপনার কাজে লাগবে। যেটা সমস্যা হলো যেটা বলতে যাচ্ছেন যে অ্যাডমিশনের পরীক্ষার প্যাটার্নটা যেহেতু আলাদা, সেই প্যাটার্নটা আপনার একটু হয়তো বা আপনি পিছিয়ে গেলেন। তো সেটা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, আপনি আমার মনে হয় আপনি মাইন্ডটা সেট করেন এবং আপনি অ্যাকসেপ্ট করে ফেলেন যে আচ্ছা যতটুকুনি আমার যা লস হলো বা যেটাই হলো সেটা নিয়ে হলো আমি এটা অ্যাকসেপ্ট করে ফেললাম। এটা অ্যাকসেপ্ট না করে যদি আপনি কেন করলাম কি করলাম এটা নিয়ে কেন গুজবে আমি কান দিলাম এটা নিয়ে যদি আপনি ব্যতিব্যস্ত থাকেন তাহলে কিন্তু হলো এটা আপনাকে কোনো হেল্প করবে না। কাজে এটাকে আপনি হলো গ্রহণ করে ফেলেন, এই চ্যাপ্টারটা ক্লোজ, যেটা ভুল শুদ্ধ চ্যাপ্টার ক্লোজ। এবং যেটা যতটুকুনি আপনি ওই যেটা বললাম যে আপনি যেহেতু ইন্টারমিডিয়েটের সিলেবাসের জিনিসই তো পড়াশোনা করেছেন সেটা আপনার
কোনো না কোনো ভাবে কাজে লাগবে। আপনি কালকে থেকে স্টার্ট করেন যে আমি একটা ডেট ঠিক করব, কালকে থেকে আবার আমি লিখিত পরীক্ষা করে আমি আবার জিনিসটা গুছিয়ে ফেলবো, এবং এখনো আপনার হাতে যথেষ্ট পরিমাণে টাইম আছে, আপনি কিন্তু পুরো জিনিসটাই গুছিয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে আমাদের সাথে ছিলেন নওশীন নাহার নির্জনা। আমরা পরবর্তী প্রশ্নটি নিচ্ছি, চলে যাচ্ছি চিটাগং থেকে যোগ দিচ্ছেন লামিয়া ইসলাম। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, বলেন। জি, লামিয়া ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার করোনার মধ্যে লকডাউনটা হওয়ার পর থেকে পড়ালেখার মধ্যে মনোযোগটা না বসতেছে না। এখন আমাদের ক্লাস যদিও খুলছে, তারপরেও আমাদের পড়াশোনার মধ্যে মনোযোগটা আসতেছে না। তো এই মনোযোগটার জন্য কি আমার কি করণীয়? আমার পড়তে ইচ্ছা করতেছে না, সেগুলোর কাছে আসতে ইচ্ছা করতেছে না, বিরক্তিকর লাগছে। আরো তো পরীক্ষা হচ্ছে না, তারপর তো পড়ার মধ্যে মনোযোগ নেই। কিন্তু আবার আমার সমস্যা হচ্ছে যে আমি যদি এই বছরটা না পড়ি তাহলে আমি ক্লাস 8 আবার আমার পড়ার জন্য সমস্যা হয়ে যাবে। তা আমি কি করবো এখন? আচ্ছা, আমি ঠিক ওনার প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারিনি, আমাকে কি আরেকবার একটু সামারাইজ করে বলা যাবে? জি, উনি লামিয়া ইসলাম যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এরকম, উনি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। তিনি এখন পড়াশোনায় মনোযোগ বসাতে পারছেন না, কারণ করোনার কারণে অনেকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। উনি যে ভয়টি পাচ্ছেন সেটি হচ্ছে এখন যদি পড়াশোনায় মন না বসে তাহলে অষ্টম শ্রেণীতে উনি যখন উত্তীর্ণ হবেন তখনও হয়তো পড়াশোনায় মন দিতে পারবেন না। তো এই পরিস্থিতিতে ওনার কি করণীয়? আচ্ছা, ওকে। লামিয়া তো সে বয়স অনুযায়ী খুবই সে বেশ সচেতন, সে পড়ালেখায় বেশ সিনসিয়ার বোঝা যাচ্ছে। তো এটা খুবই ভালো, একটা অ্যাপ্রিসিয়েবল। প্রথমত হলো আপনার মনে রাখতে হবে, আপনি যেহেতু নিজে একজন সিনসিয়ার স্টুডেন্ট, তো আপনার এই যে করোনার কারণে যতটুকুন একটু হলো পড়ালেখায় যে বিচ্যুতি হয়েছে সেটা কিন্তু অনেকেরই হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু আপনি একা না, প্রথমত আপনি একা না, এটা আপনার মাথায় রাখা। আর একটা হলো যে যেহেতু আপনার ক্লাস 8-এর যেটা আপনি মনে করছেন, যেটা আমি যদি এখন ঠিক মতো করে না পড়ি, ক্লাস 7-এর জিনিসটা যেটা আমাদের ভিত্তিটা মজবুত না করে, তাহলে আমি ক্লাস 8-এও আমি অতটা ভালো ধরে রাখতে পারবো না। এবং এটা কিন্তু সঠিক, আপনি যেটা চিন্তা করছেন সেটা একবারে খুবই যুক্তিসঙ্গত এবং এটা খুবই প্রশংসনীয় যে আপনার মতন একটা ছোট একটা বাচ্চা এটা চিন্তা করছে। তো সেক্ষেত্রে আমি বলবো হলো আপনি একটু একটু করে হলো আসলে পড়ার জায়গা, পড়াশোনার মন বসছে না আমি বুঝতে পারছি, কিন্তু হলো আপনি ওভাবে ধরে রাখেন যে আজকে আমি এতটুকুন এই চ্যাপ্টারের বা এতটুকুন অংশ পড়বো। এখন আপনি একটু যদি অনেক সময় আমরা জোরে জোরে পড়ি তাহলে কিন্তু অনেক সময় এটা আমাদের কানে ঢুকে, যেহেতু আপনার অনেকদিন ধরে অভ্যস্ততা নাই, একটু পড়ার মনোযোগটা ছুটে যেতে পারে বা ইচ্ছা না করতে পারে। কিন্তু আপনি একটা টাইম আপনি রাখেন যে এ পর্যন্ত আমি অবশ্যই হলো পড়বো, মনোযোগ হোক আর না হোক এই সময়টা আমি টেবিলে আমি বসবো, এবং শুরু করেন হলো একটু ইজি জিনিস নিয়ে আপনি বসা। এবং আজকে যে অর্ধেক অংশটুকুন পড়লেন বা আপনি যতটুকুনি পড়লেন এটা আপনি ধরে রাখেন, একটু সময় কিন্তু আপনার অন্যান্য সময় চেয়ে একটু বেশি লাগতে পারে। তো আপনার যতটুকুন পড়লেন তার পরের দিন কিন্তু আবার হলো গতকালের পড়াটা রিক্যাপ করবেন, এবং দেখবেন হলো অনেক কিছু আপনি ভুলে গেছেন, অতটুকুন মনে নেই, কিন্তু অসুবিধা নেই, এটা আবার রিক্যাপ করবেন, আবার নতুন করে আপনি যতটুকুন ভুলে গেছেন এটা আবার নতুন করে আবার পড়াটা আত্মস্থ করার চেষ্টা করবেন, এবং আজকে সেটার পর থেকে আবার নতুন করে আপনি অংশ শুরু করবেন, এবং পরের দিন কিন্তু আবারও আগের দিনের অংশ দিয়ে আপনি শুরু করবেন। আপনি যেটা হবে যে আপনার প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট যে সময়, এটা আপনি যতটুকুন পড়া হোক আর না হোক এইটুকুন আপনি টেবিলে বসবেনই, এবং এটা ট্রাই করবেন হলো আপনি একটু জোরে জোরে মুখে বলতে, এবং প্রতিদিনই কিছু টার্গেট আপনি সেট করবেন যে আমি আজকে এতটুকুন করে পড়বো। তো যতটুকুন পড়া হয়নি এ পর্যন্ত, যতটুকুন আপনার লেভেলে যতটুকুন আসলে করার কথা ছিল সেটা যে হয়নি, সেটা নিয়ে আমি বলবো এটা আপনি গ্রহণ করে ফেলেন। এটা নিয়ে আপনি যত বেশি এটা নিয়ে ভাববেন, যত বেশি আপনি মন খারাপ করবেন, তত কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা কম হবে, কনফিডেন্সটা কম লাগবে, এবং সেটা আপনি কম পারবেন। কালকে থেকে আপনি শুরু করেন এবং এটা আপনি পারবেন। ধন্যবাদ জানাচ্ছি মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকারকে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিবিসির সব শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের লন্ডন স্টুডিওতে। ধন্যবাদ মুন্নি। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করছিলেন মুন্নি আক্তার। অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। বিদায় নেবার আগে এখনকার সংবাদ শিরোনাম। নাইজেরিয়ায় পুলিশের সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে, প্রতিবাদকারীদের শান্ত হতে বলেছেন প্রেসিডেন্ট বুহারি। ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী সরকারি কৌঁসুলি বলেছেন গত সপ্তাহে যে হত্যাকারী একজন শিক্ষকের গলা কেটে হত্যা করেছে, শিক্ষার্থীদের সাহায্য ছাড়া সে ওই শিক্ষককে চিহ্নিত করতে পারত না। আর বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিক স্কুলের
বার্ষিক পরীক্ষা বাতিল, শিক্ষামন্ত্রী বলেছেন মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.